আমাদের 21 নম্বর প্রশ্ন যে হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন রিয়াল অ্যান্ড নমিনাল ইন্টারেস্ট রেট, যেটা কিনা আমাদের আইবিবির 16 নম্বর প্রশ্ন, অথবা অর ড্র এ রিলেশন বিটুইন নমিনাল রেট অফ ইন্টারেস্ট, রিয়াল রেট অফ ইন্টারেস্ট এবং ইনফ্লেশন, নামিক সুদের হার, প্রকৃত সুদের হার এবং মুদ্রাস্ফীতির মধ্যে সম্পর্ক বিবেচনা করুন। এটা কিন্তু আইবিবি টেক্সট বইয়ের 16 নম্বর প্রশ্ন। আমরা আপনাদের বারবার বলি যে টেক্সট বইয়ের থেকে কিন্তু 50% কম প্রশ্ন বিগত বছরে আসে, তো সেই জন্য আপনাদের টেক্সট বইয়ের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। তো তাহলে এইটা দেখেন, এই যে আইবিবি 16 নম্বর প্রশ্নটা সেম একটু খালি ঘুরে 98তম ব্যাংক প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল। অর্থাৎ আপনি নমিনাল ইন্টারেস্ট রেট এবং রিয়াল ইন্টারেস্ট রেট সম্পর্কে যদি কিন্তু আপনার বেসিক ধারণা থাকে, তাহলে এই 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে যে প্রশ্নটা এসেছিল নামিক সুদের হার ও প্রকৃত সুদের হার ও মুদ্রাস্ফীতির মধ্যে সম্পর্ক বর্ণনা করুন, তখন কিন্তু আপনি সেটা অ্যান্সার করতে পারবেন। তো ব্যাংকার বন্ধু, এই নামিক সুদের হার বা প্রকৃত সুদের হারের মধ্যে পার্থক্য কী বা এগুলোর মধ্যে সম্পর্ক বর্ণনা করতে গেলে আমাদের সবার আগে এই নামিক সুদের হার বা নমিনাল ইন্টারেস্ট রেট কাকে বলে সেটা জানতে হবে। তো এইটা বলছে যে ঋণ বা বিনিয়োগের উপর প্রদত্ত সুদের হার, দ্য ইন্টারেস্ট রেট পেইড অন এ লোন অর ইনভেস্টমেন্ট, সেটাই হলো নমিনাল ইন্টারেস্ট রেট। অর্থাৎ এই যে আমি যদি কোথাও থেকে ঋণ গ্রহণ করি, তাহলে সেই ঋণ গ্রহণ করলে সেটার উপর ব্যাংকের সাথে আমার যে চুক্তি হয়েছে যে আমি 10% না 15% কত পার্সেন্ট সুদ দিব 1 বছর পর, সেটাই হচ্ছে হলো নমিনাল ইন্টারেস্ট রেট। অথবা আমি কোথাও ইনভেস্টমেন্ট করছি বা আমি ব্যাংকের কোথাও সেভিং ডিপোজিটে ইনভেস্টমেন্ট করছি, তাহলে সেখান থেকে আমি কত পার্সেন্ট রেট 1 বছর পর বা আমার কত পার্সেন্ট রেটে সুদ দেওয়া হচ্ছে, বা এফডিআর করছে কত পার্সেন্ট রেটে সুদ দিবে, সেটাই হচ্ছে হলো আমার নমিনাল ইন্টারেস্ট রেট। তো এখানে বলছে এই যে দেখেন, প্রাইমারি মেজার অফ দ্য কস্ট অফ বরোয়িং অর দ্য ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, এটার মূল কারণ হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেটটা বের করার, যে আমরা যে ঋণটা নিছি ঋণের খরচটা কত। আমরা তো ঋণ এমনি এমনি নিব না, ঋণ নিতে গেলে আমার তার তো একটা সুদ দিতে হবে, তাহলে এই সুদটার পরিমাণ কত সেটার জানাটাই হচ্ছে হলো এই নমিনাল ইন্টারেস্ট রেটটার বের করা। অথবা আমি যে ইনভেস্টমেন্ট করছি ডিপোজিট আকারে বা অন্য কোনো আকারে, সেখান থেকে আমি রিটার্নটা কত পাচ্ছি, হ্যাঁ, সেটাই হচ্ছে হলো নমিনাল ইন্টারেস্ট রেট সরাসরিভাবে। তো এই নমিনাল ইন্টারেস্ট রেট হচ্ছে হলো আপনার আরেকটা জিনিস বলি যে নমিনাল ইন্টারেস্ট রেট কিন্তু কখনো, আমরা একটু আগের স্লাইডে যাই ব্যাংকার বন্ধু, নমিনাল ইন্টারেস্ট রেট কিন্তু আপনার ইনফ্লেশনকে বিবেচনা করে না, মুদ্রাস্ফীতিকে বিবেচনা করে না। মানে মুদ্রাস্ফীতি ছাড়াই বাজারে বর্তমানে মুদ্রাস্ফীতি কত চলছে, এই মুদ্রাস্ফীতিকে ছাড়াই তারা সরাসরি মানে সুদের হারটা ধরে আর কি। এখানে মুদ্রাস্ফীতির কোনো ইফেক্ট পড়বে না বা কোনো কিছু ধরবে না তারা আর কি। আর অপরদিকে আমরা দেখি যে আমাদের রিয়েল ইন্টারেস্ট রেটটা কি, রিয়েল ইন্টারেস্ট রেটটা হচ্ছে নমিনাল ইন্টারেস্টের সাথে রিয়েল ইন্টারেস্ট রেট। রিয়েল ইন্টারেস্ট রেটটা রিয়াল মানে প্রকৃত সুদের হার, অর্থাৎ এখানে কিন্তু আপনার ইনফ্লেশন রেটটাকে বিবেচনা করবে, অর্থাৎ ইনফ্লেশন রেট বাদ দেওয়ার পর যে সুদের হারটা থাকবে সেটাই হচ্ছে হলো রিয়েল ইন্টারেস্ট রেট নমিনাল ইন্টারেস্ট রেট থেকে। আমরা দেখেন এই জন্য বলছি যে মুদ্রাস্ফীতির জন্য সামঞ্জস্য করার পর প্রকৃত রিটার্ন, অর্থাৎ দ্য অ্যাকচুয়াল রিটার্ন আফটার অ্যাডজাস্টিং ফর ইনফ্লেশন, আফটার অ্যাডজাস্টিং ফর ইনফ্লেশন মানে ইনফ্লেশন বাদ দিয়ে। অর্থাৎ নামিক সুদের হার বলতে নামিক সুদের হার নমিনাল ইন্টারেস্ট রেট থেকে মুদ্রাস্ফীতি বাদ দেওয়ার পর যা থাকে তাই হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট বা প্রকৃত সুদের হার। তো এই প্রকৃত সুদের হার রিয়েল ইন্টারেস্ট রেট আমরা যদি বের করতে যাই, তাহলে এই রিয়েল ইন্টারেস্ট রেট সমান সমান প্রকৃত সুদের হার সমান সমান নমিনাল ইন্টারেস্ট রেট যত থাকবে সেখান থেকে ইনফ্লেশন বাদ দেওয়ার পর যা পাবো সেটা হলো রিয়েল ইন্টারেস্ট রেট। অর্থাৎ প্রকৃত সুদের হার থেকে নামিক সুদের হার এবং মুদ্রাস্ফীতি, প্রকৃত সুদের হার থেকে মুদ্রাস্ফীতি বাদ দিলেই পাচ্ছি, নামিক সুদের হার থেকে মুদ্রাস্ফীতি বাদ দিলেই পাচ্ছি প্রকৃত সুদের হার। আর তাহলে নমিনাল ইন্টারেস্ট রেটটা কী হবে, নমিনাল ইন্টারেস্ট রেটটা যদি এখানেই রাখি, তাহলে রিয়েল ইন্টারেস্ট রেটের সাথে ইনফ্লেশন যোগ করলে আমরা পাবো হলো নামিক সুদের হার। ব্যাংকার বন্ধু একটা আমরা উদাহরণ দেখি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। আমরা আগে থেকেই বললাম যে প্রকৃত সুদের হারটা সমান সমান নমিনাল ইন্টারেস্ট রেট বা নামিক সুদের হার থেকে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বাদ দেওয়ার পর যেটা পাবো সেটা হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট। এখন একটা উদাহরণ শোনেন, দেখেন এক্সাম্পল, সাপোজ ইউ হ্যাভ প্রোভাইডেড এ লোন দ্যাট অফার্স এ নমিনাল ইন্টারেস্ট রেট অফ 10% পার ইয়ার। আপনাকে একটা লোন একটা ব্যাংক অফার করছে, সেই লোনে আপনাকে বলছে যে ভাই আপনার 10% রেটে ইন্টারেস্ট ধরতেছি। আর ইফ দ্য ইনফ্লেশন রেট ইজ 3% পার ইয়ার, ওই ব্যাংক যদি 3% পার ইয়ার আপনার ইনফ্লেশন রেট ধরে, তাহলে ওই ব্যাংকটা রিয়েল ইন্টারেস্ট রেট প্রকৃত লাভ হচ্ছে কত সেটাই দেখেন আপনি। তাহলে রিয়েল ইন্টারেস্ট রেট কী হচ্ছে ব্যাংকের, 10% হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট ধরছে, তারপর সেখান থেকে প্রতি বছর যদি 3% ইনফ্লেশন মানে বাবদ হয়, ইনফ্লেশন হলে কি হবে, আপনার 100 টাকার দিয়ে যে জিনিসটা পাচ্ছেন আপনি 1 বছর পর সেটা 103 টাকা যদি 3% ইনফ্লেশন হয়,
তাহলে 100 টাকাটা বেড়ে 103 টাকা হয়ে যাচ্ছে, মানে 100 টাকার জিনিস 103 টাকায় আপনার কিনতে হচ্ছে, অর্থাৎ 100 টাকা সমান সমান 103 টাকা। তাহলে আপনি যাকে 10% ইন্টারেস্ট রেট ধরে নেন আপনার ক্লায়েন্টকে দিয়েছেন, তাহলে 1 বছর পর সে আপনার 100 টাকার জায়গায় কত 110 টাকা দিবে। কিন্তু এই দিকে যে আপনি এখন বলতেছেন যে আপনার 10 টাকা লাভ হয়েছে 100 টাকায়, কিন্তু আসলে তো আপনার 10 টাকা লাভ হলো না, কারণ আপনার এইদিকে যে ইনফ্লেশন বেড়ে গেল, ইনফ্লেশন বেড়ে কী হলো, ওই যে আপনার যে 100 টাকা সেটা কিন্তু এখন 103 টাকা সমান হয়েছে, 103 টাকায় 100 টাকার কাজ হবে। তাহলে 103 টাকা যেহেতু হয়েছে, তাহলে আপনি পাইছেন 110 টাকা, তাহলে আলটিমেটলি আপনার লাভ হলো কত 7%। এই যে আপনার নমিনাল ইন্টারেস্ট থেকে ইনফ্লেশনটা বাদ দিয়ে আপনি আলটিমেটলি যেটা পেলেন এটাই হলো আপনার প্রকৃত সুদের হার। অথবা নমিনাল ইন্টারেস্ট রেট আমরা বের করতে চাইলে আমরা বলতেছি যে রিয়েল ইন্টারেস্ট রেটের সাথে এই যে 7% ইন্টারেস্ট রেট তার সাথে ইনফ্লেশন বিবেচনা করলে 3% করলে আমরা এই নমিনাল ইন্টারেস্ট রেট পাচ্ছি। তো এটা আমরা একটু আমাদের এই ছক আকারে মানে আমরা যদি পড়ি মানে পার্থক্য আকারে, তাহলে আমরা যদি দেখি ঋণ বা বিনিয়োগের উপর প্রদত্ত সুদের হারটা হচ্ছিল নামিক সুদের হার, আর প্রকৃত সুদের হার কি মুদ্রাস্ফীতির জন্য সামঞ্জস্য করার পর প্রকৃত রিটার্ন, অ্যাকচুয়ালি আপনি কত রিটার্ন পাচ্ছেন সেটাই হচ্ছিল প্রকৃত সুদের হার। আর এই নামিক সুদের হার কিন্তু এখানে ইনফ্লেশন বিবেচনা করে না, আর রিয়েল ইন্টারেস্ট রেট সে কিন্তু প্রকৃত সুদের হার বিবেচনা করে। অন্যদিকে আমরা যদি সেভিং ডিপোজিটের একটা উদাহরণ যাই, আমাকে ব্যাংক বলতেছে যে 10% করে সুদ দিব আপনাকে এই সেভিং ডিপোজিটের উপর, তাহলে আমার 100 টাকা থাকলে আমি বছর শেষে মনে করছি 110 টাকা পাইলাম, কিন্তু আমার ওই দিকে যে ইনফ্লেশন রেট বেড়ে গেছে, তাহলে ইনফ্লেশন রেট যদি 4% হয়, তার মানে আলটিমেটলি আমার লাভ হলো কত 6 টাকা, কিন্তু কারণ 100 টাকা এখন 104 টাকা হয়ে গেছে, আর আমি পাচ্ছি হলো 110 টাকা, তাহলে আমার অ্যাকচুয়ালি রিটার্ন হচ্ছে কত 6 টাকা। পারচেজিং পাওয়ার কিন্তু আমার কমে যাচ্ছে। তো এরকমভাবে ক্রয় ক্ষমতা এটা কি করে, পারচেজিং পাওয়ার নামিক সুদের হার কিন্তু বিবেচনা করে না, আর প্রকৃত সুদের হার কিন্তু পারচেজিং পাওয়ার বিবেচনা করে। ইনফ্লেশন থাকার কারণে পারচেজিং পাওয়ার বিবেচনা করছে, তার মানে পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। এরপর আমরা এটা গুরুত্ব নামিক সুদের হার আমরা কি কেন করি, আমরা ঋণের খরচ বা বিনিয়োগের আয়ের প্রাথমিক পরিমাণ মানে প্রাইমারিলি আমরা ঋণটা গ্রহণ করছি যে এটার খরচ কত বা ইনভেস্টমেন্ট থেকে আমরা রিটার্নটা পাচ্ছি কত, সেই কারণে আমরা নামিক সুদের হারটা ব্যবহার করি। আর প্রকৃত সুদের হারটা আমরা বিনিয়োগের প্রকৃত কর্মক্ষমতা সম্পর্কে ধারণা দেয়। এই প্রকৃত কর্মক্ষমতা বলতে আমরা ইনভেস্টমেন্ট করলে এক্স্যাক্টলি লাভ কত পাচ্ছি ইনফ্লেশনের পর, প্রকৃত মানে অ্যাকচুয়াল রিটার্ন কত, সেটাই কিন্তু রিয়াল ইন্টারেস্ট রেট। নামই যেহেতু বলছে রিয়াল প্রকৃত, তাহলে সেটার সম্পর্কে জানি। তো ব্যাংকার বন্ধু, আমাদের আজকের ক্লাস এতটুকুই। যদি আমাদের আরও ফ্রি ক্লাস পেতে চান, তাহলে আমাদের রেগুলার ফ্রি ক্লাস করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গুরু 36 এবং ফেসবুক পেজ ব্যাংকিং ডিপ্লোমা স্টাডি গুরু 36 ফলো করতে পারেন। আপনারা আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।